আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। হালকা স্ট্যান্ডের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। সাথে আছি আমি সাদিয়া পারভীন, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে। আজকে আমরা এইচএসসি একাডেমিক টু অ্যাডমিশন কোর্সের কৃষি শিক্ষা দ্বিতীয় পত্রের ৩ নাম্বার চ্যাপ্টার তৃতীয় অধ্যায়ের ৪টা লেকচার মেইনলি দিব। এখানে প্রথম লেকচার যেটা থাকবে সেটা হচ্ছে তোমার পশুপালন। হ্যাঁ, পশুপালনের উপরে টোটাল লেকচার হবে ৪টা। হ্যাঁ, লেকচার হবে ৪টা। লেকচার 4টা হবে। তো ১ নাম্বার লেকচার যেটা থাকবে সেটা হচ্ছে আসলে পশুপালনটা কি। হ্যাঁ, পশুপালনটা আমরা কেন করবো, এর প্রয়োজনীয়তা কি বা এর উদ্দেশ্য কি, করলে কি কি হবে। তারপরে আরেকটা বিষয় হচ্ছে তোমার এই পশু কোন কোন পশু আসলে আমরা পালন করতে পারি। এখন এই পশুদের মধ্যে গরু, ছাগল, মহিষ আসতেছে। তো গরুর জাত বা উৎস হিসাবে এরা কয় ভাগে বিভক্ত, কোন ধরনের গরুর নাম কি, তাদের বৈশিষ্ট্য কি। তারপরে আসতেছে তোমার হচ্ছে মহিষের হচ্ছে তোমার ২ ভাগে মেইনলি ভাগ করা হচ্ছে, একটা দেশি আর একটা হচ্ছে উন্নত জাতের। তো এই যে জাত জাত অনুযায়ী তাদের নাম কি, তাদের বৈশিষ্ট্য কি। হ্যাঁ, তো এইসব নিয়ে প্রথম লেকচারটা। তো চলো আমরা শুরু করি। দেখো, আমরা হচ্ছে আমাদের বাসা বাড়িতে অনেক সময় গরু ছাগল, মহিষ না, গরু ছাগল বেসিক্যালি আমরা পালন করে থাকি দুই একটা। তো যখন আমি একটা কর্মসংস্থানের জন্য বা আমি মনে করো যে হচ্ছে সাপোজ ছেলে ছেলে কোনো একটা মানুষ, সে হচ্ছে যে ভিডিওটা দেখতেছে, মনে করো তোমাদের কারো নাম হচ্ছে সাকিব বা যা কিছু এক্স ওয়াই জেড যা একটা কিছু। তো তোমরা চাচ্ছ হচ্ছে চাকরি না করে তোমরা হচ্ছে পশুপালন করতে। এখন পশুপালন করতে গেলে তোমাকে কি করতে হবে, এই বিষয়ে বিস্তারিত জানতে হবে। কিভাবে কি করব, কোন কোন জাতের, আসলে আমার উদ্দেশ্য কি। আমি কি হচ্ছে আমার বাসা বাড়ির চাহিদা পূরণ করতে চাই, নাকি আমি বিক্রি করে টাকা আয় করতে চাই। এখন আমি টাকা যে আয় করতে চাই, কি বিক্রি করে টাকা আয় করতে চাই, আমি এগুলাকে কি চাষের কাজে লাগাবো, নাকি হচ্ছে এগুলোকে কেটে কসাইখানায় দিয়ে মাংস বিক্রি করব, নাকি এগুলাকে হচ্ছে হচ্ছে তোমার দুধ দহন করে দুধ সাপ্লাই দিব মার্কেটে। তো এই যে বিষয়টা, এইসবের উপর ডিপেন্ড করে আমাকে সিলেক্ট করতে হবে যে আমি কোন জাতের গরুটাকে হচ্ছে বাছাই করব চাষের জন্য। তো এই হিসাবেই হচ্ছে মূলত আমরা পশুপালন করি। কেন করি? পশুপালন করি মূলত হচ্ছে আমাদের প্রোটিনের চাহিদা পূরণের জন্য। আর কি করি? আর হচ্ছে এই কৃষিকাজে হেল্প করার জন্য। যদি এখন টেকনোলজি আসার কারণে আমরা গরু দ্বারা হাল চাষ আর করি না। আমরা কি কি দিয়ে করি? পাওয়ার ট্রাক, পাওয়ার টিলার, ট্রাক্টর এগুলো দিয়ে করি। আবার গরুর যে তোমার হচ্ছে গোবর, যে সার, মানে গরুর যে মল, ওটাকে কি বলি আমরা? গোবর। তো গোবরকে আমরা জৈব সার হিসেবে ব্যবহার করতে পারি। তো একদিকে এটা সার হিসেবে কাজ করতেছে, আমাদের প্রোটিনের চাহিদা পূরণ করতেছে, দুধ দিচ্ছে, তারপর হচ্ছে এর মাংস খাচ্ছি, তাই না? তো একজন মানুষের নর্মালি মেয়েদেরকে হচ্ছে তোমার 55 গ্রাম প্রোটিন খাওয়া উচিত প্রতিদিন। তো গরুর মাংসে সবচেয়ে হাই প্রোটিন থাকে, আর হচ্ছে খাসিরটা এর চেয়ে কম থাকে। ডিমে আরো কম থাকে, 12 গ্রাম বা কত এরকম ক্যালোরি থাকে আর কি। তো হচ্ছে তুমি যে হচ্ছে খাবারটা খাচ্ছ, মানে প্রোটিন জাতীয় খাবার, এটার ম্যাক্সিমাম পশু থেকে আসতেছে। প্রাণীজ আমিষ, আমিষ যেটা প্রোটিন সেটা, প্রোটিন বলতেছে ইংলিশে, বাংলায় হচ্ছে আমিষ, রাইট? তো এইখানে যে গৃহপালিত পশু আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপটে এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা আমাদের আর্থিক অবস্থার উন্নয়ন করতে পারি এই হচ্ছে পশুপালনের মাধ্যমে। কি কি কাজ করি আমরা এটা দিয়ে? এটার মাংস, দুধ, জৈব সার উৎপাদন সহ বিভিন্ন কাজে আমরা গবাদি পশুকে ব্যবহার করছি, রাইট? তো এই যে পশুপালনের উৎপাদন, এটা যেহেতু এত কাজে আমাদের লাগতেছে, তার মানে এটার উৎপাদনটা কি করা উচিত? বৃদ্ধি করা উচিত। তো যদি বৃদ্ধি করতে হয়, তাহলে যে প্রচলিত পদ্ধতি, এই পদ্ধতির চেয়ে যদি আমরা উন্নত পদ্ধতিতে পশুপালন করি। হ্যাঁ, আগেকার দিনে কি করা হইতো, একটা গরু নিয়ে জাস্ট মাঠে হচ্ছে রেখে আসা হইতো। ওই যে ঘাসটা সে এটা ওটা খেয়ে হচ্ছে নর্মালি হচ্ছে বছরে একটা দুইটা এরকম বাচ্চা দিত। এখন যদি আমি পালন করতে চাই, চাষের আওতায় আনতে চাই, তাহলে আমাকে এরকম জাত সিলেক্ট করতে হবে, প্লাস ওদেরকে সুষম খাবার দিতে হবে যাতে মাংস বেশি হয়, দুধ বেশি হয়, তাই না? যাতে আমি বেশি লাভবান হতে পারি। তাহলে এই প্রচলিত যে পদ্ধতি, সেটা হচ্ছে আমি উন্নত পদ্ধতিতে হচ্ছে পশুপালনটা করব। এখন যে প্রোটিনের বিরাট চাহিদা, সেটা হচ্ছে গরু, মহিষ, ছাগল, ভেড়া এরা পূরণ করছে। আবার ভেড়ার গা থেকে হচ্ছে তোমার পশম কেটে নিয়ে ওটা দিয়ে উল তৈরি করে ওটা দিয়ে শীতের পোশাক বানাচ্ছি। বিভিন্ন ধরনের স্টাইলিশ হচ্ছে তোমার জুতা বলো, মাফলার বলো, ব্যাগ বলো, এগুলো করছি। এদের চামড়া দিয়েও করতেছি। এখন দুধের চাহিদা কারা কারা পূরণ করে? গরু, মহিষ, ছাগল এরা পূরণ করে বেশিরভাগ। অ্যান্ড হচ্ছে মাংসের বিকল্প প্রাণী থাকলেও দুধ উৎপাদনের জন্য গরু, মহিষ, ছাগলের কোনো বিকল্প নেই। মাংসের বিকল্প প্রাণী কিরকম? অন্যান্য পাখি টাখি দিয়েও আমরা হচ্ছে পাখির মাংস আমরা খেতে পারি। কিন্তু যদি আমরা দুধের কথা চিন্তা করি, তাহলে দেখা যাচ্ছে হচ্ছে আমার গরু, মহিষ, ছাগল এগুলো থেকে দুধটা আসে, রাইট? কারণ আমাদের দেশ যেহেতু হচ্ছে সৌদি আরব না, তো এখানে উট তো পাওয়ার পসিবিলিটি নাই, বা দুম্বা। তো তারপর দেখো, দুধ খামার দেশে বিদেশে বেশ লাভজনক অবস্থায় আছে। আমরা হচ্ছে আড়ং এর দুধ কিনি না, আড়ং এর কিনি, তারপরে হচ্ছে প্রাণের কিনি, পাস্তুরাইজ মিল্ক। তো এই যে প্রসেস এগুলো জানতে গেলে, ওইটা নিয়ে আমি যদি বিজনেস করতে চাই, ব্যবসা যদি করতে চাই, তাহলে এটা কিভাবে করে সেটা আমাকে জানতে হবে।
তারপর দেখো এটা কি কি কাজে লাগে গাভী পালন করে আমাদের হচ্ছে দারিদ্র্য বিমোচন করা যায়, বেকারত্ব দূর করা যায়। হ্যাঁ, এই গাভী পালন ও দুগ্ধ উৎপাদন সম্বন্ধে এই জন্য আমাদের জানা প্রয়োজন। এখন দেখো এখানে দারিদ্র্য বানানটা রফলা জফলা বোধ, দারিদ্র। এখন যখন আমি দরিদ্রতা বলবো তখন হচ্ছে দয় রফলা তয় আকার। তাহলে বানানটার দিকে আমরা খেয়াল রাখবো, ঠিক আছে। তারপরে দেখি আমরা ওকে, দেখো বাংলাদেশের পশুপালনের গুরুত্ব অনেক অপরিসীম। তো এখন এখানে পশুপালনের প্রয়োজনীয়তা আসলে কি কি, দেখো প্রয়োজনীয়তা হিসাব করতে গেলে আমাদের হচ্ছে কয়েকটা হিসাবে আমরা, একটা হচ্ছে খাদ্য হিসাবে প্রয়োজনীয়তা আছে, খাদ্য হিসাবে। তারপরে কি হিসাবে আছে, খাদ্য হিসাবে আছে, তারপরে হচ্ছে তোমার কৃষিক্ষেত্রে, তারপরে হচ্ছে তোমার কৃষিক্ষেত্রে, তারপরে হচ্ছে তোমার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে, তারপরে হচ্ছে তোমার শিল্পক্ষেত্রে, তারপরে হচ্ছে দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে, সব জায়গায় আমরা হচ্ছে সার হিসেবে এটাকে ব্যবহার করছি, সার হিসাবে, জৈব সার হিসাবে। তাহলে দেখো খাদ্য হিসেবে কি কি উপায় আমরা গ্রহণ করি, মাংস, মাংস খাই আমরা সরাসরি, গরু ছাগল মহিষ ভেড়া এগুলোর মাংস হচ্ছে আমরা খাই। উৎকৃষ্ট মানের হচ্ছে মাংস, যেটা আমিষের চাহিদা পূরণ করে, আমাদের দেহের কি কি করে, আমিষ ক্ষয়পূরণ বৃদ্ধি সাধন দেহ গঠনে ভূমিকা রাখে। এছাড়া মাংসের সাহায্যে আমরা কি কি বানাইতে পারি, এই যে আমরা রেস্টুরেন্টে যে কি খাচ্ছি, চপ, কাটলেট, কাবাব, রোস্ট, বার্গার, এসব যে খাচ্ছি, বার্গারের মধ্যে যে মাংস দেওয়া হচ্ছে, কি সেটা কোথা থেকে আসতেছে। এখন তোমরা বলতে পারো যে চিকেনও তো দেওয়া হয়, হ্যাঁ, বিফ বার্গারে কি দেওয়া হয়, গরুর মাংস দেওয়া হয় না। তাহলে এইসব মজাদার খাবার তৈরি করার জন্য আমরা পশুকে ব্যবহার করছি। তারপর দেখো দুধ, দুধকে আদর্শ খাদ্য বলা হয়। তাহলে এখান থেকে যেটা এমসিকিউ, সেটা হচ্ছে আদর্শ খাদ্য কি বলো তো। শিশু খাদ্য হিসেবে দুধের কোনো বিকল্প নেই। যেসব বাচ্চাদের হচ্ছে মায়ের দুধ পায় না যারা, তাদেরকে হচ্ছে এই যে তোমার গরুর দুধ এগুলা কিন্তু খাওয়ানো হয়। হ্যাঁ, দুধ থেকে আরো কি কি তৈরি করা হয়, দেখো ঘি, ছানা, দই, মাখন, কেক, বিস্কুট, পুডিং, মিষ্টি, পনির এসব তৈরি হয়। দুধের তৈরি আরো কি কি আছে, পায়েস, পিঠা, ফিরনি, ক্ষীর, এগুলো অত্যন্ত জনপ্রিয় সুস্বাদু খাবার। তাহলে এইসব খাইতে গেলে আমার লাগবে দুধ, দুধ আসবে হচ্ছে গরু মহিষ ছাগল ভেড়া এগুলো থেকে। তারপরে আর একটা, পশু নাড়ি ভুড়ি খায়, এই যে আমরা বলি যে ঢাকা শহরে এগুলোকে বলা হয় বট ভুনা। এখন যদি আমি আবার এলাকায় বলা হয় যে ভুড়ি ভুনা, হ্যাঁ, গরু ছাগলের যে ভুড়ি আমরা খাই কুরবানির সময়, তাহলে এগুলোকে আমরা কোনো কোনো অংশ আমরা মানুষের খাদ্য হিসেবে আমরা এগুলোকে ব্যবহার করছি। আর যেগুলো অব্যবহার্য এগুলো করতেছি প্রক্রিয়াজাত করে, মেশিনের মাধ্যমে গুঁড়া টুড়া করে মিক্স টিক্স করে মাছ মুরগির খাবার তৈরি করছি, যে ফিড যেগুলো আমরা খাওয়াচ্ছি মাছের, মুরগির, হ্যাঁ, গরুরও কিন্তু তখন খাওয়ানো হয় ফিড। তাহলে ওদেরকে এগুলো খাওয়ানো হচ্ছে, আবার কি এগুলো প্রক্রিয়াজাত করে জৈব সার হিসাবে ব্যবহার করা যাচ্ছে। তাহলে দেখো এটা খাদ্য হিসাবে গেল, পশু নাড়ি ভুড়ি খাচ্ছি, দুধ খাচ্ছি, মাংসও খাচ্ছি। 2 নাম্বার কাজে লাগতেছে হচ্ছে কৃষি কাজে লাগতেছে। এখন কৃষি কাজে আমরা কি হিসাবে লাগাচ্ছি, দেখো কৃষি জমি চাষের ক্ষেত্রে আমরা গরু বা মহিষের সাহায্য নিই, তাই না। কোনো কোনো জায়গায় হচ্ছে যান্ত্রিক চাষ, যে বললাম পাওয়ার টিলার, ট্রাক্টর, এগুলোর মাধ্যমে আমরা চাষ করতেছি, কিন্তু এর আগে পশু শক্তির ব্যবহার করা হতো। তারপর হচ্ছে ফসল মাড়াই, মাড়াই কি বুঝো, মাড়াই করা মানে ফসল ঘরে তোলার জন্য ওই যে হচ্ছে কি বলে ওটাকে, মনে করো হচ্ছে তুমি জমি থেকে ধান কেটে নিয়ে আসছো, বাসায় এসে ওই ধানটাকে ঝাড়া হয় না, তারপরে হচ্ছে তোমার ওই ধান থেকে যখন চাল বের করা হয়, তখন আগে যে এরকম একটা শিল্প, মানে কি ওটাকে জাতাকল না কি জানি বলে, ওটার মধ্যে দিয়ে এভাবে করে ঘুরাইলে আস্তে আস্তে ওই খোসাগুলো ছাড়াই আসে। এখনো ডাল এই প্রক্রিয়ায় করা হয় গ্রাম অঞ্চলে। তো এগুলো করার জন্য হচ্ছে তোমার গরু বা মহিষ ব্যবহার করা হয়। তারপরে আখ মাড়াই কলে, সরিষা অন্যান্য তেল বীজের ঘানি টানার কাজে ব্যবহার করা হয়। দেখবা সম্প্রতি একটা রিলস আমি দেখলাম, যে এখানে হচ্ছে গরুটার কাঁধে হচ্ছে এরকম একটা ওই যে ঘানি টানতেছে আর কি, যে বললাম তেল বের করার জন্য ওই যে সাইড দিয়ে এরকম ঘাড়ে করে নিয়ে এটা ঘুরাইতে হয়, ওটা ঘুরে আর ওখান থেকে তেল বের হয়। তো ওইটা করতেছে একটা গরু। তো এরকম গরু মহিষ দিয়ে শক্তিশালী এদেরকে দিয়ে এটা করানো হয়, তেল বীজের ঘানি টানার কাজও করানো হয়। যেমন আমরা অনেক সময় আবার আমাদের ফ্যামিলি থেকে অনেক সময় কোনো একটা কাজ না করলে বা উদাসীন একটা ভাব থাকলে বলে না, যে সংসারের ঘানি তো ঘাড়ে পড়েনি, বুঝবা কি করে। তার মানে ঘানি মানে ভার বহন করা, ওইটা নিয়ে টানা আর কি, ঠিক আছে। তারপর শস্য নিড়ানির কাজে, এই যে হচ্ছে তোমার জমিতে যে তোমার শস্য নিড়ানির জন্য কি দেওয়া হয়, একটা চাষ দেওয়া হয় উপর উপর, ঠিক আছে, নিড়ানি দেওয়া হয়। ওটা যে একটা মানে এভাবে করে টেনে এনে চাষ দেয়। যেমন দেখো কোনো একটা জমিতে যদি অনেক ঘাস হয়, তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় যে গরু বা মহিষ দিয়ে তোমার হচ্ছে হাল চাষ করা হয় এখানে, যাতে ওই মাটিগুলো উল্টায় গেলে ওই গাছগুলো হচ্ছে নষ্ট হয়ে যায়, মরে যায় ঘাসগুলা। ওকে, তাহলে এই নিড়ানি দেওয়ার ক্ষেত্রেও কিন্তু আমরা পশু শক্তির ব্যবহার করছি। পরিবহনের ক্ষেত্রে যদি বলি, তাহলে এখনো হচ্ছে দেখা যায় যে গরু মহিষ ঘোড়া এগুলোর মাধ্যমে হচ্ছে তোমার গরুর গাড়ি, নাম তো শুনেছি, অনেকে দেখেও থাকবো। তো এই যে গরুর গাড়ি, তো এই সব কিছু মানে কৃষি পণ্য আনা নেওয়ার ক্ষেত্রে মানুষ, ইভেন মানুষকেও আগেকার দিনে হচ্ছে তোমার গরুর গাড়িতে করে বিয়ে শাদী করানো হইতো, যে বউটো আনা হইতো। তারপরের পয়েন্ট হচ্ছে, এটা কিন্তু এর পরের পয়েন্ট, পশুর উচ্ছিষ্টাংশ ব্যবহার।
তো কি হিসেবে ব্যবহার করি, একটা হচ্ছে আমরা সার হিসেবে ব্যবহার করি এদের মলমূত্র, হ্যাঁ। আর এই যে মলমূত্রকে আমরা সার হিসেবে ব্যবহার করতেছি, এটা রাসায়নিক সারের চেয়ে অনেক ভালো, কারণ এটা পরিবেশের ক্ষতি করে না। তারপরে মাছের খাদ্য হিসেবে ব্যবহার করছি কিভাবে, যে এই যে ওদের জন্য গোবর দিই না, মাছের যে পুকুরে মাছ চাষ করা হয় ওখানে আমরা কিন্তু গোবর দিই। তারপরে নাড়ি পুড়ি দিয়ে যে ফিড বানানো মাছের খাদ্য, ওইটার কথা বলছে। জ্বালানি হিসাবে কিভাবে, এই যে গরুর গোবর, মহিষের গোবর, এটাকে শুকিয়ে ঘুটে বানানো হয় না, বিভিন্ন কার্টুনে ঘুটের কথা বলা যায়। ঘুটে বললে আমরা সবাই চিনবো আশা করি, যারা কৃষি শিক্ষা আমরা পড়তেছি। ঘুটে মানে হচ্ছে গোবর দিয়ে যে কার্টুনে দেখা যায়, হ্যাঁ, কার্টুনে দেখা যায় যে ওই যে একটা বুড়ি আসলে ঘুটে বিক্রি করে হচ্ছে খায়, মানে গরুর যে গোবর ওটা এনে এখানে ওখানে ঘুটি দেয়, দিয়ে ওইটাকে হচ্ছে সেল করে, যেহেতু ওটা জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। তারপরে দেখো, তাছাড়া গোবর থেকে কি কি তৈরি করা হয়, বায়োগ্যাস, যেটার সাহায্যে আমরা চুলা জ্বালাইতে পারি। প্রাকৃতিক গ্যাসের পরিবর্তে আমরা হচ্ছে গোবর থেকে প্রক্রিয়াজাত করে এই গ্যাস সিস্টেম করে নিতে পারি। এখান থেকে আবার হচ্ছে তোমার লাইট জ্বালানো যায়, মানে বিদ্যুৎও পাওয়া যায়, সেরকম সিস্টেমও আছে। অন্যান্য ব্যবহারের মধ্যে বলছে যে কম্পোস্ট বা আবর্জনা পচে হচ্ছে সার নামক যে জৈব সার তৈরি হয়। এখানে কি কি ব্যবহার করা হয়, গবাদি পশুর খাদ্য, এই যে গবাদি পশুর খাদ্য, গোবর, মূত্র, এইসব ব্যবহার করে হচ্ছে তোমার এই যে কম্পোস্ট বা আবর্জনা সার। তারপরে দেখো 3 নম্বর পয়েন্ট, তাহলে খাদ্য হিসাবে, আরেকটা হচ্ছে তোমার সার হিসাবে, তাই না, খাদ্য হিসাবে, তারপরে হচ্ছে খাদ্য হিসাবে গ্রহণ করি, বৈদেশিক মুদ্রা অর্জনে ব্যবহার করে, আর একটা হচ্ছে সার হিসাবে ব্যবহার করছিলাম। তাহলে চামড়া বা চামড়াজাত দ্রব্য, এই চামড়া বা চামড়াজাত দ্রব্য থেকে আমরা কি করি, বিভিন্ন ধরনের জিনিসপত্র বানাই। সেই জিনিসপত্রকে কি করি আমরা, বৈদেশিক মুদ্রা অর্জনে আমাদেরকে সাহায্য করে। যেমন কি কি বানাই আমরা, জুতা বানাই, সুটকেস, ব্যাগ, জ্যাকেট, খেলনা, বাদ্যযন্ত্র সহ নানা ধরনের প্রয়োজনীয় জিনিসপত্র আমরা এখানে বানাচ্ছি। মাংস, দুধ রপ্তানি, এই যে মাংস টাংস এগুলোকে হচ্ছে তোমার টার্কিতে দেখা যায় যে মাংসকে ওই কিভাবে যেন ওর গায়ে কি সব মাখিয়ে টানিয়ে রাখা হয়, যাতে ফ্রিজ ছাড়া ওটাকে সংরক্ষণ করা যায়, এবং ওই মাংসটা ওরা নিয়ে খায়। ঠিক আছে, সংরক্ষণের ফ্রিজ ব্যবহার না করে এইভাবে করে। তারপরে হচ্ছে তোমার যে সুপার শপ গুলাতে ফ্রিজিং করে রাখা হয়, এই মাংসগুলাই তো রাখা হয়। তাহলে এগুলো কিন্তু বাইরে হচ্ছে রপ্তানি করা হয়। কিন্তু আমরা যেহেতু এখনো স্বয়ংসম্পূর্ণ না, মানে আমাদের অত পরিমাণ নাই, এই জন্য বিদেশে হচ্ছে রপ্তানি করতে পারি না। কিন্তু যদি রপ্তানি করতে পারতাম তাহলে অনেকটা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারতাম। আবার এখান থেকে যে কিছু খাবার যেমন মিষ্টি, সন্দেশ, কেক, বিস্কুট, চকলেট, এইসব হচ্ছে তৈরি করে রপ্তানি করা যেতে পারে। যদি আমাদের পশু সম্পদের ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখান থেকে দুধ, মাংস এগুলো বাইরে পাঠাইতে পারবো, সেখান থেকে আমরা বৈদেশিক মুদ্রা পাবো। তারপরে কি, হাড়, শিং আর খুর। দেখো, হাড় বা অস্থিচিহ্ন, হাড়, পশুর হাড়, এগুলো দিয়ে হচ্ছে তোমার গুঁড়া করে এগুলোকে জৈব সার হিসাবে বা হাঁস মুরগির খাবার হিসাবে এগুলোকে প্রোভাইড করা হয়। এই হাড়, শিং, খুর এগুলো মেশিনের মাধ্যমে গুঁড়া করা হয়, গুঁড়া করে ফিড বানানো হয়। এর সাথে তোমার হচ্ছে নাড়ি ভুঁড়িও কিন্তু যুক্ত, হ্যাঁ। তারপরে আবার এই যে হাড়, শিং, খুর এগুলো থেকে আরো বানানো হয়, দেখো কি, হাড় আর খুর থেকে আঠা, গহনা, চিরুনি, বোতাম, ছুরির বাট এসব তৈরি করা হয়, মানে ছুরি যেভাবে ধরা হয় যেটার মাধ্যমে, ওইটা আর কি, এগুলা তৈরি করা হয়। এগুলার হচ্ছে বিশ্ববাজারে অনেক চাহিদা রয়েছে, এই যে চিরুনির, হাতির দাঁতের চিরুনি বা এরকম, ঠিক আছে, অন্যান্য পশুর, গরুর দাঁত, হাড় এগুলো দিয়ে। তারপর দেখো রক্ত, পশুর রক্ত আমিষ সমৃদ্ধ, রক্ত ছাড়বে না, দেখছো, এই রক্ত সংগ্রহ করে শুকিয়ে ব্লাড মিল তৈরি করা যায়, যা মুরগি ও পশু খাদ্য হিসাবে সমাদৃত। তাহলে মুরগির আর পশুর খাদ্য হিসাবে এই যে ব্লাড গুলা ব্যবহার করা হয়। পশমের ক্ষেত্রে যদি বলি, তাহলে ভেড়া থেকে যে পশম সংগ্রহ করা হয়, এবং এই পশমের মাধ্যমে কি কি বানানো হয়, দেখো, কার্পেট ফ্লোরে বিছানো হয়, সোয়েটার গায়ে পরা হয়, মাফলার গলায় ঝুলানো হয়, এগুলো রপ্তানি করা যেতে পারে এগুলো থেকে বানিয়ে। তারপরে হচ্ছে তোমার দাঁত, চুল, চর্বি, পশুর দাঁত দেখে কি বানায়, দেখো, বোতাম বানায়, চিরুনি, চুল থেকে বস্ত্র, ব্রাশ, কৃত্রিম চুল ইত্যাদি তৈরি করা হয়। চর্বি থেকে মোমবাতি, গ্লিসারিন, সাবান, তাহলে এই যে আমরা গ্লিসারিন ইউজ করি শীতকালে ময়শ্চারাইজ রাখার জন্য ত্বকে, এটা কি থেকে আসে, চর্বি থেকে আসে, পশুর চর্বি থেকে। তারপর হচ্ছে সাবান, সিনথেটিক রাবার, প্লাস্টিক তৈরি করা যায়, হ্যাঁ। তারপরে এসব পণ্য রপ্তানির সম্ভাবনা উজ্জ্বল, মানে রপ্তানি করা যাবে। তারপর দেখো আত্মকর্মসংস্থান ও দারিদ্র্য বিমোচন বা দারিদ্র্য দূরীকরণ, বিভিন্ন ধরনের ডেইরি ফার্ম প্রতিষ্ঠা করা হয়, যেখানে হচ্ছে তোমার গরু মোটা তাজাকরণ কর্মসূচির মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা যায়। তারপরে বলছে যে গরুকে গাড়ি টানা ও হাল চাষে ব্যবহার করে টাকা উপার্জন করা যায়, অবশ্যই চাই। তারপর হচ্ছে গোবর দিয়ে ঘুঁটে তৈরি করে বিক্রি করে সেখান থেকে টাকা পাওয়া যায়। তারপর হচ্ছে ছাগল, ভেড়া এগুলো পালতে যে শ্রম, মূলধন, জায়গা এগুলো কম লাগে, এগুলো পালন করলে দারিদ্র্য বিমোচন করা যায়। তার মানে হচ্ছে আমি যদি ছাগল টাগল এগুলো পালন করি, ছাগল, ভেড়া, তাহলে আমার জায়গা কম লাগবে, আবার এগুলোর মাধ্যমে যে আমি টাকা আয় করব, এটার মাধ্যমে আমার দারিদ্র্য বিমোচন হবে। তারপরে দেখো, গরু, ছাগল, ভেড়া, মহিষ এগুলো ক্রয় বিক্রয় করে লাভবান হওয়া যায়। তারপরে এদের মাংস দিয়ে ব্যবসা করলে লাভবান হওয়া যায়, দুধ, চামড়া এগুলো ব্যবসার মাধ্যমে লাভবান হওয়া যায়। তারপর হচ্ছে
এইসব শিল্পে অনেক লোকের কর্মসংস্থান হয়েছে। এইসব শিল্পে দুগ্ধ ও চামড়া শিল্পে দুগ্ধজাত বিভিন্ন খাবার তৈরি করে বিক্রির মাধ্যমে বহু লোকের কর্মসংস্থান হয়েছে। তারপর গোবর বিক্রি করে অনেকে আয় বাড়াচ্ছেন, গোবর দিয়ে জৈব সার তৈরি করে বিক্রি করা যায়। তাহলে সবকিছুই যায়, যেমন হচ্ছে 1 ট্রলি গোবর সার হচ্ছে 500 টাকা, এরকম ছোটবেলায় দেখতাম, এখন কত জানি না। তারপর দেখো শিল্প হিসাবে কিভাবে ডেইরি শিল্পে ব্যবহার করা হচ্ছে, চামড়া শিল্পে, এখন এটার বিস্তারিত তোমরা দেখে নিবা। তারপরে মাংস ও মাংসজাত শিল্প, এই ক্ষেত্রে দেখো এখানে হচ্ছে শহরাঞ্চলে হিমায়িত মাংস ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে। বাংলাদেশে এই ধরনের শিল্প গড়ে ওঠার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। যেমন সুপার শপ, যদি আমি স্বপ্নর কথা বলি, স্বপ্নতে দেখা যাচ্ছে হিমায়িত মাংস, মানে ফ্রিজে রাখা, স্টোর করে রাখা যে মাংস, ওইটার কথা বলছে। তাহলে ওই মাংসটা হচ্ছে ধীরে ধীরে কি হচ্ছে, জনপ্রিয় হচ্ছে শহরে। যেমন আমরা এখনই যাই স্বপ্ন থেকে 160 টাকার একটা গরুর মাংসের প্যাকেজ নিয়ে আসি, তারপরে ওটাকে রান্না করে খাই, তো এটাতে হিমায়িত মাংস, আমরা তো টাটকা পাই না। তারপর দেখো অন্যান্য শিল্পের ক্ষেত্রে পশুর হাড়, শিং, খুর, রক্ত, চুল, নাড়িভুঁড়ি, চর্বি এসব প্রক্রিয়াজাত করে অনেক ধরনের প্রয়োজনীয় দ্রব্যাদি তৈরি করা যায়। এসবের মাধ্যমে অনেক ছোট ছোট শিল্প কারখানা গড়ে উঠতে পারে। হ্যাঁ, তারপরে প্রাকৃতিক ভারসাম্য রক্ষার ক্ষেত্রে বলছে জীববৈচিত্র্য রক্ষা আর ভারসাম্য রক্ষার জন্য পশু প্রাকৃতিকভাবে পরিবেশকে উন্নত ও রক্ষা করছে। উপরের আলোচনা থেকে দেখা যায় পশুর অর্থনৈতিক গুরুত্ব ও উপকারিতা ব্যাপক, সুতরাং আমাদের সকলের পশু সম্পদের দিকে নজর দেওয়া উচিত। তাহলে দেখো এখানে হচ্ছে টোটালি 5টা হিসাবে আমরা পশুর প্রয়োজনীয়তা দেখলাম, শিল্প হিসাবে দেখলাম, তারপরে হচ্ছে তোমার আত্মকর্মসংস্থান ও দারিদ্র বিমোচনের হিসাবে দেখলাম, তারপরে বৈদেশিক মুদ্রা অর্জনে দেখলাম, তারপরে হচ্ছে তোমার কৃষিকাজে দেখলাম, তারপরে হচ্ছে তোমার খাদ্য হিসাবে দেখলাম। তাহলে এই যে পয়েন্টগুলো আমরা সুন্দর মতো দিব, এবং এই জন্যই আসলে পশু সম্পদের দিকে আমাদের নজর দেওয়া উচিত। যদি এরকম কোনো প্রশ্ন আসে এই 5টা পয়েন্ট লিখবো। ওকে, খুবই সহজ পয়েন্ট। তারপর দেখো এখানে যে বিভিন্ন ধরনের জাত রয়েছে, এদের যে নামকরণ, হ্যাঁ, জাত আর জাতের বৈশিষ্ট্য। তো দেখো প্রথমত গরু, গরু হচ্ছে কি ইংরেজিতে বলছে ক্যাটেল, বাছুরকে বলছে কাফ, এর বাছুরকে বলছে বুল কাফ, বকনা বাছুরকে কি বলছে হেইফার কাফ। এখন এই যে ইয়ারলিং ষাঁড়, ইয়ারলিং ষাঁড় বলতে বোঝায় যে 1 থেকে 2 বছর যে ষাঁড়, মানে ছেলে ছেলে গরুর বয়স, সেটা হচ্ছে তোমার ইয়ারলিং বুল। তারপর হচ্ছে বকনা হেইফার, 1 বছর বয়স থেকে শুরু করে যতদিন না পর্যন্ত বাচ্চা দিচ্ছে সেই পর্যন্ত হবে হেইফার। আর যখন হেইফার কাফ বলবো, হেইফার কাফ বলবো, তার মানে ওর বয়স জন্ম থেকে 1 বছরের মধ্যে হলে হেইফার কাফ। যখন কাফটা বাদ দিব তখন 1 বছর থেকে বাচ্চা হওয়ার আগ পর্যন্ত, ঠিক আছে। তারপরে আমরা যে গরু, কাউ মানে গরু বলে অভ্যস্ত, কিন্তু কাউ মানে হচ্ছে গাভী। ওকে, আর হচ্ছে ষাঁড়, বুল। এখন গাভী কারা, প্রথম বাচ্চা প্রসব করে যখন, ওই প্রসব করার পর থেকেই সময়টা যতদিন সে বেঁচে থাকবে সেটা হচ্ছে গাভী হিসেবে থাকবে। ষাঁড়ের ক্ষেত্রে প্রজননক্ষম পুরুষ গরুকে বলা হয় ষাঁড়, মানে যখন সে বাচ্চা দেওয়ার মতো হবে, ঠিক আছে, ছেলে পুরুষ যখন প্রজননক্ষম হবে, ছেলে গরু আর কি, তখন সেই সময় থেকে ও মারা যাওয়ার আগ পর্যন্ত সময়টা হচ্ছে ওই ষাঁড়। তাহলে হচ্ছে বোঝা গেছে গরু ক্যাটেল যে কোনো বয়সের স্ত্রী ও পুরুষ গরু জাতিকে বোঝায়। তার মানে গরু বলতে, ক্যাটেল বলতে গবাদি পশু, যে কোনো বয়সের, যে কোনো স্ত্রী হইতে পারে, পুরুষ মানে ছেলে মেয়ে যেটাই হইতে পারে, সেটা হচ্ছে ক্যাটেল। বাছুরের ক্ষেত্রে বলছে হচ্ছে স্ত্রী পুরুষ উভয়, এটা হচ্ছে বয়স অপ্রাপ্ত বয়স্ক বাচ্চা, মানে ছোট বাচ্চাকে বলছে কাফ। এখন দেখো যখন আমি বুল কাফ বলবো তার মানে হচ্ছে এরে বাছুর, ছেলে, ঠিক আছে, ছেলে বাছুর 1 বছর বয়স থেকে শুরু করে যতদিন পর্যন্ত না প্রজননক্ষম হচ্ছে সেই পর্যন্ত সময়টাও এরে বাছুর। বকনা বাছুরের ঠিকই 1 বছর বয়স থেকে বাচ্চা দেওয়ার আগ পর্যন্ত সময়টা হচ্ছে বকনা বাছুর। ইয়ারলিং ষাঁড় কি, এটা 1 থেকে 2 বছরের ষাঁড়, এই যে 1 থেকে 2 বছরের ষাঁড় বাছুর। আর বকনা বললে বোঝাবে যে 1 বছর বয়স থেকে যতদিন না পর্যন্ত সে বাচ্চা দিচ্ছে সেটা হচ্ছে তোমার বকনা, মানে কাফ বাদ গেলে তখন বাচ্চা থাকবে না, 1 থেকে শুরু হবে বাচ্চা দেওয়ার আগ পর্যন্ত। আর গাভীরটাও হচ্ছে প্রথম যে বাচ্চা দিবে, বাচ্চা দেওয়ার পর থেকে যতদিন সে বেঁচে থাকবে ওইটা হচ্ছে গাভী। ষাঁড়ের ক্ষেত্রে বলা হচ্ছে প্রজননক্ষম পুরুষ গরুকে বলা হচ্ছে ষাঁড়। তারপরে দেখো স্টার্ট শাল, এটা প্রজননের জন্য রক্ষিত প্রাপ্তবয়স্ক ষাঁড়কে বলা হয়, মানে শুধুমাত্র প্রজনন কাজ করার জন্য রাখা হয়েছে। ওই যে ষাঁড়ের বীজ দেয় না, এইগুলোকে সংরক্ষণ করে রাখা হয়, ওদের কাছ থেকে বীজ নেওয়া হয়। ওকে, তারপর হচ্ছে শেলি গাভী, শেলি গাভীকে বয়স্ক গাভীকে শেলি গাভী বলা হচ্ছে। তারপর হচ্ছে বলদ কি প্রজনন শক্তি রহিত, সরি দেখো যার হচ্ছে বাচ্চা উৎপাদনের ক্ষমতা নেই যে ষাঁড়ের, সেই ষাঁড়কে বলা হচ্ছে তোমার এই যে বলদ। এটা শুধু হাল চাষের কাজে ব্যবহার করা হয়। ওকে, তারপরে হচ্ছে তোমার বিফ, প্রাপ্তবয়স্ক গরুর মাংসকে বলা হচ্ছে বিফ। তার মানে আমরা যে হচ্ছে তোমার বিফ ভুনা, গরুর কালা ভুনা খাচ্ছি, তার মানে বুঝতে হবে যে এটা প্রাপ্তবয়স্ক, 1 বছরের বেশি বয়স। তারপরে ভিল কি, জন্ম থেকে 3 মাস বয়সের যে গরু, এটার গরুর মাংসকে বলা হচ্ছে ভিল। ভিল তার মানে অনেক জায়গায় যে হচ্ছে তোমার ছোট বাছুরের যে বাচ্চা খাওয়ায়, ছোট বাছুরের যে মাংস, মানে বাচ্চা আর কি, বাছুরের যে মাংস আমাদেরকে খাওয়ায় সেটা হচ্ছে ভিল। আর যেখানে প্রাপ্তবয়স্ক গরুর মাংস খাচ্ছি ওইটা হচ্ছে বিফ। ওকে, তারপরে হচ্ছে বুলার,
যে গাভী সবসময় গরম অবস্থায় থাকে তাকে বলে বুলার, তার মানে ও হচ্ছে প্রজননক্ষম, ঠিক আছে। তারপরে ইস্টিয়ারের সময় কি বলা হচ্ছে, যে এড়ে বাছুরকে দুধ খাওয়া অবস্থায় খোঁজা করানো হয় তাকে বলা হয় ইস্টিয়ার। খোঁজা করানো মানে হচ্ছে তোমার ও আর জীবনে কোনোদিন কোনো বাচ্চা কাচ্চা পালন মানে বানাইতে পারবে না, ঠিক আছে। এটা হলো খোঁজা করা। বেবি কাফ কি, 6 থেকে 7 মাস পর্যন্ত বয়স্ক বাছুরকে বলা হয় বেবি কাফ, 6 থেকে 7 মাস বেবি কাফ, ওকে। তারপর হচ্ছে কোরিয়েন্ট কি, কোরিয়েন্ট হচ্ছে মা বাবা বিহীন বাছুরকে কোরিয়েন্ট বলা হয়, তার মানে খোঁজা মানে বুঝাইলাম, খোঁজা মানে হচ্ছে এক কথায় মানে হচ্ছে হিজড়া টাইপের করে দেয়া, ঠিক আছে। এটা হচ্ছে খোঁজা করা। প্রজনন ক্ষমতা হচ্ছে নষ্ট করে দেয়া। তারপরে দেখি যে হচ্ছে মহিষ, বাফেলো, ওকে। তো মহিষের ক্ষেত্রে যখন আমরা বাফেলো বলবো তখন স্ত্রী পুরুষ উভয় প্রাপ্তবয়স্ক যারা তাদেরকে বোঝাবো। আর যখন মহিষের বাচ্চা বাছুরকে বোঝাবো তখন বাফেলো কাফ হবে। তারপর বাফেলো এই যে বাচ্চা, তার মানে এখানে কিন্তু বাচ্চা মানে মানে ছেলে বাচ্চা হতে পারে, মেয়েও হতে পারে। আর মহিষের ক্ষেত্রে হচ্ছে বাফেলো বুল কাফ বলতে ছেলে বাছুরকে বোঝানো হচ্ছে, ঠিক আছে। আর যখন আমি বাফেলো হেইফার কাফ বলবো, হেইফার মানে হচ্ছে মেয়ে, বকনা বাছুরকে বোঝানো হচ্ছে। তারপরে হচ্ছে সি বাফেলো কি, যে হচ্ছে এই যে গাভী মহিষকে বলা হয় সি বাফেলো, সি, ওকে। সি বাফেলো মানে মেয়ে, মেয়ে মহিষ। তারপর হচ্ছে বাফেলো বুল, বাফেলো বুল কি, এই যে প্রজননক্ষম প্রাপ্তবয়স্ক পুরুষ মহিষকে বলা হয় বাফেলো বুল। আর বাফেলো বুলক কি, যাদের প্রজনন ক্ষমতা নেই, এই যে খোঁজা করা, এই যে খোঁজা করা বা প্রজনন শক্তি রহিত করা, একই কথা, হ্যাঁ। তারপর হচ্ছে বাফেন কি, মহিষের মাংসকে বলা হয় বাফেন, এই যে বাফেন। তাহলে ভিল কি, বিফ কি, বাফেন কি, আশা করি ক্লিয়ার। তারপর ছাগলের হিসাবটা দেখি। ছাগল, যখন আমরা গোট বলবো বা ছাগল বলবো তখন সেটাকে উভয় লিঙ্গেরই বোঝাবে, ছেলে বা মেয়ে প্রাপ্তবয়স্ক। যখন আমরা কিট বলবো তখন ছাগলের যে বাচ্চা সেটাকে বলবো কিট, এখানে কিন্তু ছেলে মেয়ে কিছু স্পেসিফিক বলা হয়নি, তার মানে দুইটাই হবে। বাকলিং বললে কি হবে, অপ্রাপ্তবয়স্ক পুরুষ ছাগলকে বলা হয় বাফলিং, মানে ছোট বাচ্চা, ছেলে বাছুর, ছেলে ছেলে ছাগলের যে ছাগলের যে বাচ্চাটা হচ্ছে ছেলে বাচ্চা সেটাকে বলা হয় বাকলিং। গোটলিং কি, যেটা হচ্ছে মেয়ে বাচ্চা ছাগলের, সেটা হচ্ছে গোটলিং। আর ডোলিং কি, ডোলিং হচ্ছে স্ত্রী জাতীয় বাচ্চা ছাগলকে ডোলিং বলা হয়, এই যে। তাহলে বাকলিং হচ্ছে অপ্রাপ্তবয়স্ক পুরুষ ছাগল, মানে সে এখনো প্রজননক্ষম হয় নাই। আর গোটলিং কি, যারা প্রজননক্ষম হয় নাই কিন্তু মেয়ে বাচ্চা। আর ডোলিং কি, স্ত্রী জাতীয় ছোট বাচ্চা, মানে 1 বছরের কম, মানে ওর প্রজনন ক্ষমতা আসার আগে, একদম জন্ম থেকে শুরু করে ওই সময়টা যখন থেকে তাকে বাকলিং বা গোটলিং ধরা হচ্ছে না, এটা যেহেতু স্ত্রী, তার মানে গোটলিং সময়ের আগের সময়টা হচ্ছে ডোলিং, একদম বাচ্চা ছিল, ইনফ্যান্ট। তারপরে ডো কি, বাচ্চা দেওয়া প্রাপ্তবয়স্ক স্ত্রী ছাগলকে বলা হয় ডো, তার মানে যার বাচ্চা হচ্ছে কন্টিনিউয়াসলি হচ্ছে, তার মানে হচ্ছে ডো, সে প্রাপ্তবয়স্ক, সে বাচ্চা দিতে পারে। পাঠাকে, বাঘ, প্রজননক্ষম পুরুষ ছাগলকে বলা হয় বাঘ বা পাঠা। খাসি হচ্ছে তোমার কাস্ট্রেটেড গোট, এটা কি প্রজনন শক্তি রহিত, এই যে রহিত বা খোঁজা করা পুরুষ ছাগলকে বলা হয় খাসি, মানে ওর বাচ্চা টাচ্চাও দিতে পারবে না। পাঠা দিতে পারবে কিন্তু এই দিতে পারবে না, দুইটাই ছেলে, ওকে। তারপর চেতন কি, এটাকে বলে সেভনও বলে, ঠিক আছে। ছাগলের মাংসকে বলা হয় চেতন, তো তো সেভন হয়, CACVON, ওকে। ছাগলের মাংসকে তাইলে এটা বলছি সেভন বা চেতন, যাই বলো, চেতন তো হওয়ার কথা না, সেভনই হবে, সেভন, ওকে। তারপর মাটন কি, পূর্ণবয়স্ক খাসির মাংসকে, এটা হলো ছাগলের মাংসকে বলা হচ্ছে চেতন, সরি সেভন, সেভন। আর হচ্ছে পূর্ণবয়স্ক খাসির মাংসকে বলা হচ্ছে মাটন, যার পূর্ণ বয়স হয়ে গেছে, ঠিক আছে, সেটা হচ্ছে মাটন, ওকে। তারপর হচ্ছে ওয়েদার, মানে ওয়েদার ওয়ার বলি না, হয় এটা নয়তো, যেমন সে আসুক বা না আসুক এরকম টাইপের কথা যখন বলি সেটা, কিন্তু এই ওয়েদার, ওয়েদার মানে হচ্ছে তোমার খোঁজাকৃত পুরুষ ছাগলকে ওয়েদার বলা হয়, তার মানে যার প্রজনন ক্ষমতা নেই, খাসি টাইপের আর কি। ইয়ারলিং, ইয়ারলিং কি, 1 বছর বয়সের ছাগলকে বলা হয় ইয়ারলিং, 1 বছর যার বয়স হয়েছে সেটাকে বলে ইয়ারলিং, ওকে। তাহলে এখান থেকে যেটা আসতে পারে সেটা হচ্ছে MCQ। তারপর আমরা দেখবো যে পশুর জাত ও জাতের বৈশিষ্ট্যের মধ্যে প্রথমত দেখবো গরুর জাত ও বৈশিষ্ট্য। এখন দেখো গরুর জাত ও বৈশিষ্ট্য, একটা হচ্ছে দুধাল জাত, যাদের দুধ হয় বেশি। তারপর হচ্ছে মাংসল জাত, যাদের মাংস হয় বেশি। তারপর হচ্ছে দ্বৈত উদ্দেশ্যে ব্যবহৃত জাত, তার মানে মাংসও হবে দুধও হবে। আর একটা হচ্ছে শ্রম বা ভারবাহী জাত, যাদেরকে দিয়ে আমি মানে ভারী কাজ করাবো, কোনো যানবাহন টানা, ফসল চাষের কাজ, এইসব কাজ করাবো। তাহলে দুধাল জাতের মধ্যে যেটা আছে হলিস্টিন ফ্রিজিয়ান, জার্সি, শাহিওয়ালা, ওয়াল, লাল সিন্ধি আর হচ্ছে আয়ার শোয়ার। তাহলে দেখো এখান থেকে কিন্তু MCQ আসতে পারে, ওকে। এটা দেখবা, এই যে কোনটা হচ্ছে দুধাল জাত এরকম টাইপের আসলো, বা কোনটা মাংসল জাত। দেখো মাংসল জাত কি,
আবারডিন অ্যাঙ্গাস, বিফ মাস্টার। দেখো বিফ মাস্টার বোঝা যাচ্ছে মাংস মাংস একটা ভাব আছে। শর্ট হর্ন, ডেবন, ব্রাহ্মণ। ব্রাহ্মণ মানে মানে সমাজের উচ্চ স্তরের লোক, হিন্দু ধর্মে, তাই না? তাহলে এই ব্রাহ্মণ মানে মনে করো যে মাংসের দিক থেকে উচ্চ স্তর, একটা সে একটা বলিষ্ঠ ভাব আছে। তারপর হচ্ছে হালিকার, ব্রাহ্মণ, ডেবন, এসবগুলো হচ্ছে মাংসল জাত। আর যেগুলো হচ্ছে দুই উদ্দেশ্যেই করা হয়, যেমন হরিয়ানা, থারপারকার, রেড পোল, কাংক্রেস, এগুলো হচ্ছে তোমার দুই উদ্দেশ্যে মানে চাষ করা হয়। আর একটা হচ্ছে যেটা শুধু কৃষি কাজে বা কঠিন কাজে করা হয়, হরিয়ানা, ধান্নি আর মালভি। তাহলে এইগুলোর নাম মনে রাখবো, যেটা আমার এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। তাহলে এই নামগুলো মনে রাখলে কি হবে, কোন উদ্দেশ্যে সেটা আমি এমসিকিউ এর জন্য অ্যান্সার করতে পারবো। ওকে, তারপর দেখি জাত বা উদ্দেশ্য হিসেবে গরুকে আসলে 3 ভাগে ভাগ করা হচ্ছে, একটা দেশি জাতের গরু, বিদেশি জাতের গরু, সংকর জাতের গরু। এখন দেশি জাতের মধ্যে প্রথমত আমরা দেশি জাতের একটা ছবি দেখে নিই। এই যে এখানে যে ছবিটা দেখা যাচ্ছে, দেখো এটা হচ্ছে দেশি জাতের গরু। হ্যাঁ, তো দেশি জাতের গরু, এটার বৈশিষ্ট্য কি দেখো। বৈশিষ্ট্য বলতেছে যে এরা হচ্ছে আকারে ছোট। প্রাপ্তবয়স্ক গরুর ওজন 120 থেকে 30 কেজি। আমরা জানি 100 কেজিতে 1 টন, তাহলে হচ্ছে 120 থেকে 30 কেজি, 1 টনের অধিক। আর ষাঁড়ের ওজন হবে কত, 250 থেকে 260 কেজি হয়। এদের মাথা হয় ছোট, বর্গাকৃতি, এবং কপাল হয় চওড়া, কপাল বড় হয়। তারপরে কান ছোট, খাড়া হয়। শিং খাড়া হয়ে বাঁকানো হয়, চোখা হয়। তাহলে শিং বাঁকা হবে। তাহলে এগুলা দেখে আমরা বুঝবো যে এটা হচ্ছে দেশি। দেখো দৈনিক সর্বোচ্চ 3 লিটার দুধ দেয়, সর্বোচ্চ দিলে বেশি দিবে 3 লিটার, এর কমও দিতে পারে। গাভীর দুধ দহনকাল হচ্ছে 6 থেকে 7 মাস, 6 থেকে 7 মাসের গাভী দুধ দিবে। বকনা হচ্ছে 3-4 বছর বয়সে প্রথম বাচ্চা দেয়, তাহলে 3-4 বছর পরে সে প্রথম বাচ্চা দিবে। ষাঁড়ের কুজ উঁচু হয়, কুজ মানে হচ্ছে তোমার যে পিঠের অংশটা, এই যে এটা কুজ উঁচু হয়। পা খাটো, তারপর হচ্ছে এটা ঘাড়ের হবে, ঘাড়ের গল কম্বল হচ্ছে বড় ও ঝুলানো। ঠিক আছে, মানে এই যে গলার এখানে যে ওদের মাংসটা ঝুলে থাকে, এই যে নিচের, এটাকে গল কম্বল বলে। এটা হচ্ছে বড় আর ঝুলানো থাকবে। তাহলে এটা দেখে আমরা বুঝবো যে এটা হচ্ছে আমাদের। তো দেখো এখানে আরেকটা ছবি দিছে যে রেড চিটাগাং। কি দিছে, রেড চিটাগাং। দেখো লাল না একদম। এর উৎপত্তি স্থল কোথায়, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম জেলায় হচ্ছে এই জাতের গরুর উৎপত্তি স্থল। তার মানে যেহেতু এটা বাংলাদেশের মধ্যে, তার মানে এটা হচ্ছে দেশি জাত। তাহলে রেড চিটাগাং এ উৎপাদিত বা চিটাগাং এর উৎপত্তি স্থল, তাহলে এটা কি হবে, দেশি জাত হবে। তারপর দেখো এদের বৈশিষ্ট্য কি রেড চিটাগাং এর। এদের খুর ও শিং এর রং হালকা গোলাপি হয়, পিঙ্ক রাশিয়ান। আর তারপর হচ্ছে গায়ের রং হয় লালচে। হ্যাঁ, তারপরে শিং হয় ছোট, ভিতরের দিকে বাঁকানো থাকে। গরুর মুখ ছোট ও চওড়া। গাভী সর্বোচ্চ 5 লিটার দুধ দেয়। তাহলে রেড চিটাগাং 5 লিটার দুধ দেয়। পূর্ণবয়স্ক গাভীর ওজন করে 230 কেজি থেকে ষাঁড়ের ওজন হয় 350 কেজি। এই জাতের ষাঁড় লড়াইয়ের কাজে ব্যবহৃত হয়। হ্যাঁ, লড়াইয়ের কাজে তাহলে হচ্ছে রেড চিটাগাং ব্যবহার করা হয়। 3 থেকে 4 বছর বয়সে প্রথমত বাচ্চা দেয়, ওটাও প্রথমত একই বয়সে বাচ্চা দিত। গাভীর ওলানের শিরা বেশ স্পষ্ট, ওলান বেশ বড় হয়। তারপর দেখো বিদেশে উন্নত জাতের গরু, তাহলে ওটা দেশি চলে গেল, রেড চিটাগাং। তারপর হচ্ছে বিদেশের মধ্যে ইউরোপিয়ান জাতের গরু বলছে হলিস্টিন ফ্রিজিয়ান, জার্সি আর আয়ারশায়ার ব্রাউন সুইস। তাহলে এগুলো হচ্ছে ইউরোপিয়ান জাতের গরু। এখানে দেখো হলিস্টিন ফ্রিজিয়ানের ছবি দেয়া। এটার হচ্ছে তোমার আদি বাসস্থান হচ্ছে হল্যান্ড, এই যে হল্যান্ড, কিন্তু এখন সারা বিশ্বে পাওয়া যায়, বাংলাদেশেও আছে। তাহলে দেখো এদের বৈশিষ্ট্য কি, গায়ের রং সাদা কালো মিশানো। এখন দেখো তো এখানে গায়ের রং সাদা কালো মিশানো। তারপর হচ্ছে এদের মাথায় দেখো শিঙা তো দেখা যাচ্ছে না। এদের দেখো কপালটা বেশ বড়ই, পাটা মোটামুটি বড়ই না, ওলান বেশ বড়। তারপর হচ্ছে গলার এই অংশটাও ঝুলানো, পিঠে কোনো কুজ নাই। তাহলে এই যে ছবিটা দেখে আমি একটা ভিজুয়ালি একটু মনে করবো। এখন দেখো তো এখানে গায়ের রং সাদা কালো মিশানো। হ্যাঁ, তারপরে হচ্ছে মাথা লম্বাটে, কুজ হয় না, এই যে কুজ হয় না, শিং ছোট। গাভী দৈনিক 35 থেকে 40 লিটার দুধ দেয়। তাহলে এই যে ফ্রিজিয়ান গরু কেন মূলত করা হয়, চাষ করা হয়, দুধের জন্যই করা হয়। তারপর দেখো ষাঁড়ের ওজন 800 থেকে 900 কেজি হয়, আর গাভীর ওজন হচ্ছে 500 থেকে 600 কেজি হয়। ওলান খুব বড়, পিছনের অংশ ভারী ও দেহ পুষ্ট। জন্মের সময় বাছুরের ওজন হয় 35 থেকে 40 কেজি। মাথা ও পেছনের পা সোজা। বকনা 1.5 থেকে 2 বছরে প্রথম বাচ্চা দেয়। তাহলে আমাদের বাংলাদেশিরা দিচ্ছিল 3 থেকে 4 বছরের, এরা দেয় হচ্ছে 1.5 থেকে 2 বছরে। দুধে চর্বি থাকে 4 থেকে 3.5%। গাভী বিশ্বের সর্বোচ্চ দুধ দেয়, তাহলে সবচেয়ে বেশি দুধ দেয় এটা। তারপর দেখো জার্সি। এখানে দেখো জার্সির ছবি দেয়া, এই গরুটার। জার্সি ও ইংলিশ চ্যানেল দ্বীপপুঞ্জে এ জাতের উৎপত্তি। হ্যাঁ, আরো ওটার কিছু বৈশিষ্ট্য দেখো। গাভী শান্ত কিন্তু ঘাড় বদমেজাজি। ঘাড় না, হ্যাঁ ষাঁড় বদমেজাজি। গাভী পরবর্তী বাচ্চাদের আগ পর্যন্ত দুধ দেয়, তার মানে হলিস্টিন ফ্রিজিয়ান সবচেয়ে বেশি দুধ দেয়। আর জার্সির ছবি দেখো, এই যে এটা হচ্ছে জার্সি ইংলিশ দ্বীপপুঞ্জে উৎপত্তি।
এর গায়ের রং হচ্ছে হালকা লালচে, লালচে, মাথা লম্বা, কুজনে, মেরুদণ্ড, পিঠ সোজা। গাভীর ওলান বেশ বড়, পাগুলো ছোট। দৈনিক 15 থেকে 20 লিটার দুধ দেয়, আকারে ছোট থেকে মাঝারি। গাভীর ওজন হচ্ছে 400 থেকে 500 কেজি, আর ষাঁড়ের ওজন 6 থেকে 800 কেজি। লেজ লম্বা, প্রায় মাটি স্পর্শ করে। তাহলে সবচেয়ে লেজ লম্বা হচ্ছে কার? এই যে জার্সি। ওকে। জিহবা ও লেজ কালো। প্রসবকালে বাছুরের ওজন 20 থেকে 30 থাকে। হলিস্টিন ফ্রিজিয়ানের হচ্ছে 35 থেকে 40 কেজি থাকে। শিং পাতলা ও সামনের দিকে কিছুটা বাঁকানো। তাহলে শিং হচ্ছে থাকে পাতলা, সামনের দিকে কিছুটা বাঁকানো। তারপর দুধে চর্বির পরিমাণ হচ্ছে 5%। জার্সি। গরুর মাংস হয় না, বেশি মাংস হয় না। হ্যাঁ, তারপর হচ্ছে দেখো আয়ারশায়ার। আয়ারশায়ার কি? স্কটল্যান্ডের আদিবাস। দেখো এখানে কিন্তু কালো না, এই কালারটা কিন্তু কালো না, আগেরটা কিন্তু কালো ছিল। তাহলে কালো দেখে আর এটা দেখে আমরা বুঝবো যে এটা হচ্ছে আয়ারশায়ার। কালো হইলে, সাদা কালো হইলে সেটা হচ্ছে হলিস্টিন ফ্রিজিয়ান। তাহলে দেখো গায়ের রং লালের মধ্যে সাদা সাদা ফোঁটা। মাথা দেহের উপরিভাগ গাঢ় রঙের হয়। শিং বড়, বাঁকা, শির দ্বারা সোজা। এখন দেখো এখানে ভালো করে আবার দেখো, পিঠে কিন্তু কুজ নাই। হ্যাঁ, তাহলে দেখো গাভীর ওজন 5 থেকে 700 কেজি, ষাঁড়ের ওজন 800 থেকে 1000। গাভী দৈনিক 15 থেকে 20 লিটার দুধ দেয়, তার মানে এরা বেশি দুধ দেয়, কুজ হয় না। দেখো প্রসবকালীন বাছুরের ওজন 35 থেকে 40, তার মানে ফ্রিজিয়ানের আর এদের একই। ওলান বড়, গাভীর দেহের রং হালকা লাল, ষাঁড়ের রং গাঢ় লাল। দুধের চর্বির পরিমাণ 4%। তারপরে দেখো লাল সিন্ধি, পাকিস্তানি একটা জাত, পাকিস্তানি এদের আদিবাস। লাল সিন্ধি, এদের গায়ের রং হচ্ছে গাঢ় লাল। শিং ছোট, মাথা মোটা, মাথা ছোট, কপাল প্রশস্ত, নাভি বড় ঝুলানো, পেটের অংশটা ঝুলানো। গাভী দৈনিক 10 থেকে 15 লিটার দুধ দেয়। ষাঁড়ের কুজ খুব বড় হয়। দেখো তো, এই যে কুজ খুব বড় না? কুজ মানে পিঠের এই অংশটা, কুজ যেখানে পাখি বসে থাকে। মাঠে যদি এটাকে বাঁধা হয় তাহলে পাখি বসে থাকে। ষাঁড়ের কুজ খুব বড়, গলকম্বল বড় ঝুলানো, গলার অংশটা। গাভীর ওজন প্রায় 300 থেকে 400 কেজি এবং ষাঁড়ের ওজন প্রায় 350 থেকে 500 কেজি। বকনা 3 বছরেই গাভী হয়, 3 বছরে সে বাচ্চা দিয়ে গাভী হয়। বছরে প্রায় 300 দিন দুধ দেয়। দেখো সবচেয়ে বেশি দুধ দেয় 300 দিন, তার মানে 365 দিনে 1 বছর। তাহলে বছরে 300 দিন যদি দুধ দেয় প্রায়, তার মানে হচ্ছে ভালোই দুধ দেয়। তাও আবার দেয় কত? 10 থেকে 15 লিটার করে দেয় পাকিস্তানি। তারপরে হচ্ছে দেখো বাছুর জন্মের সময় 22 থেকে 25 কেজি ওজন হয়। ষাঁড় কিছুটা অলস। পাকিস্তানি ষাঁড় হচ্ছে অলস, মেয়ে গরু ভালো। শাহিওয়াল, দেখো কালারটা একটু ডিপ এখানে। পাকিস্তানে এটা হচ্ছে আদিবাস পাকিস্তানে। এখন এদের বৈশিষ্ট্য হচ্ছে গায়ের রং তামাটে লাল হয়, ওই যে একটু ডার্ক কালার। আকারে লম্বা উঁচু হয়, কুজ ও গলকম্বল বেশ বড়, শিং ছোট ও মোটা। লেজ খুব লম্বা, লেজের মাথায় কালো একগুচ্ছ চুল থাকে। হ্যাঁ, নাভির চারপাশে চামড়া মোটা ও ঢিলা। তারপর হচ্ছে ওলান বেশ বড় ঝুলন্ত, যদিও এর আগের ছবিটা ছেলে গরুর। তারপরে দেখো গলকম্বল, কান ও নাভি ঝুলানো থাকে। দৈনিক 10 থেকে 15 লিটার দুধ দেয়। ওজন হয় 300 থেকে 400 কেজি। ষাঁড়ের ওজন হচ্ছে 500 থেকে 700 কেজি। জন্মের সময় বাছুরের ওজন হচ্ছে 22 থেকে 28 কেজি। বকনা 3 বছর বয়সে বাচ্চা দেয়। এই যে এখন দেখো থারপারকার দেখলেই মনে হচ্ছে না এটা হচ্ছে বলদ, মানে একে হচ্ছে কোনো ধরনের কৃষিকাজে বা হচ্ছে ওই যে গরুর গাড়ি টানার ক্ষেত্রে ব্যবহার করা হয়। আসলেই তাই, এটা হচ্ছে দেখো চেহারা দেখলে বোঝা যাচ্ছে অনেক শক্তিশালী। পাকিস্তানের সিন্ধু প্রদেশে এ জাতের গরুর উৎপত্তি স্থল। বর্তমানে পাকিস্তানের সর্বত্র, এশিয়ার অনেক দেশে এ জাতের গরু পালন করা হয়। এখন এদের বৈশিষ্ট্য দেখো, গায়ের রং সাদা ও ধূসর। এরা খুব শক্তিশালী, কর্মঠ হয়, তার মানে হাল চাষ করা হবে। এরা হাল চাষ এবং গাড়ি টানার কাজে বেশ উপযোগী। তাহলে এই গরুর নাম কি? থারপারকার। ওকে। পশুর কুজ ও গলকম্বল সিন্ধিও তো অপেক্ষাকৃত ছোট হয়। দেখো এদের গলকম্বল আছে, কুজ আছে, গলকম্বল হচ্ছে এটা আছে। তারপর দেখো গাভী দৈনিক 8 থেকে 10 লিটার দুধ দেয়। দুধে চর্বির পরিমাণ প্রায় 5%। এরা অল্প আহার করে টিকে থাকতে পারে, কম খায়, কাজ করে বেশি, পরিশ্রমী। এদের পা তুলনামূলক খাটো। গাভী ও ষাঁড়ের ওজন যথাক্রমে 400, 500, 3 থেকে 4 বছর বয়সে এসে প্রথম বাচ্চা দেয়। তো প্রথমত মোটামুটি এগুলো জানলেই হবে। তারপরে হরিয়ানা, দেখো হরিয়ানা ভারতের পাঞ্জাব প্রদেশে, হরিয়ানা এই যে সাদা, পাঞ্জাব প্রদেশ এই জাতের গরুর উৎপত্তি স্থল। সারা পৃথিবীতেই পাওয়া যায় এই গরু। এই গরুর কিছু বৈশিষ্ট্য হচ্ছে, ভালো করে দেখো এর কুজের অংশটা, কুজ আছে কিন্তু বেশি বড় না, এখানেও আছে। ওলান বেশ বড়, তারপর হচ্ছে শিং ছোট ছোট, মুখটাও মাথাটাও বেশ বড়। এখন দেখো গায়ের রং সাদা হালকা ধূসর বর্ণের। দেহের গঠন বলিষ্ঠ, আটসাট হয়, বলিষ্ঠ। দেহ লম্বা, বেশ উঁচু, বেশ শক্তিশালী, পরিশ্রমী হয়। মাথা লম্বা, অপেক্ষাকৃত সরু হয়। শিং লম্বা লম্বা না যদিও, বাঁকানো, মসৃণ হয়। পূর্ণবয়স্ক একটি গাভীর ওজন 400 থেকে 500 কেজি, ষাঁড়ের ওজন 800 থেকে 900 কেজি।
সদ্য প্রসূত বাছুরের ওজন 20 থেকে 25 কেজি। বকনা প্রথম প্রসব করে বাচ্চা হচ্ছে 3 বছর বয়সে। গাভী দৈনিক 5 থেকে 7 লিটার হচ্ছে দুধ দেয়। দুধে 5% চর্বি থাকে। এখন দেখো, তাপ সহনশীলতা হরিয়ানার অন্যতম বৈশিষ্ট্য। তাহলে এটা হচ্ছে অন্যতম বৈশিষ্ট্য হরিয়ানার। তারপর দেখো, বলদগুলো জমি চাষে ও পরিবহনে উত্তম। সংকর জাতের গরু, তাহলে হচ্ছে প্রথমত দেখলাম দেশি বিদেশি, এখন দেখবো সংকর জাতের। এখন সংকর জাতের মধ্যে হচ্ছে দেশির সাথে বিদেশির যে একটা প্রজনন করিয়ে যে জাতের উৎপাদন করা হয় সেটা হচ্ছে সংকর। সংকর জাতের গরু পাওয়া যায়, তাহলে এই লাইনটা আমরা মনে রাখবো। ওকে, তারপর দেখো, দেশি গরুর চেয়ে আকারে বড় হবে, কারণ দেশির সাথে বিদেশির একটা প্রজনন হয়েছে, তাহলে এই ক্ষেত্রে দুইজনের থেকে কিছু কিছু পাবে, তাহলে দেশির চেয়ে একটু বড় হবে। গাভীর ওজন 250 থেকে 400 কেজি, ষাঁড়ের ওজন 400 থেকে 500 কেজি। গাভী দৈনিক 20 থেকে 25 লিটার দুধ দেয়। দুইটা যদি মিক্স করানো হয় ভালোই দুধ দেয়। তাহলে দেহ খুব মাংসল, রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, হাল চাষ ও গাড়ি টানার জন্য খুব উপযোগী। গায়ের রং প্রজননের ষাঁড়ের মতো হয়, দেহ দ্রুত বৃদ্ধি পায়, খাদ্য বেশি খায়, প্রজনন ক্ষমতা বেশি। এখন দেখো, এবার আমরা জানবো হচ্ছে মহিষ সম্পর্কে। এখন মহিষের জাত ও বৈশিষ্ট্য। এখন গৃহপালিত যে মহিষ, এদের আবাসস্থলের উপর ভিত্তি করে নামসহ শ্রেণীবিভাগ করা হয়েছে। একটা হচ্ছে দেশি জাতের মহিষ, একটা হচ্ছে উন্নত জাতের মহিষ। এখন দেশি জাতের মধ্যে হচ্ছে জলাভূমির মহিষ বা কাদা পানির মহিষ, আর একটা হচ্ছে পরিষ্কার পানির মহিষ। এর মধ্যে নামগুলো দেয়া আছে: ম্যারিড, লাল মহিষ, কোয়াকুড়ে, কোয়াকাম, কোয়াহুটুই। আর পরিষ্কার পানির হচ্ছে নীলি রাঙি, মুর্রা, জাফরাবাদী, নাগপুরি, সুরাটি, মন্ডা। ওকে, তারপরে দেখো উন্নত জাতের মধ্যে বলছে মুর্রা, নীলি রাভি, জাফরাবাদী। এই যে উন্নত জাতের, দেখো এটা নাগপুরি, এটা হচ্ছে নীলি রাভি, নীলি রাঙি, এটাও নীলি রাঙি। ওকে, দেখো দুইটাই কিন্তু একই, কিন্তু দেশির মধ্যেও কিন্তু উন্নত জাতের মহিষ আছে, তার মানে দুইটা ভাগে ভাগ করছে দেশি, এর মধ্যে কোনগুলো উন্নত। হ্যাঁ, তারপরে দেখো দেশি জাতের মহিষের মধ্যে এই যে জলাভূমি বা কাদা পানির, এই কাদাটা দেখে মনে রাখবা এটা দেশি। দেশের লোকজন মানে এদেশের বাচ্চা কাচ্চারা হচ্ছে তোমার কাদা পানি এসব মেখে টেখে বড় হয়, খেলাধুলা করে ময়লা মাটিতে। বিদেশে তো এরকম সিস্টেম নেই, তাইলে হচ্ছে দেশি মানে সবসময় কাদা পানি মেখে থাকবে। ওকে, তারপর দেখো এরা কাদা পানিতে দেহ ডুবিয়ে রাখে, কাদায় গড়াগড়ি করে। গায়ের রং কালচে মাটির রং হয়, শিং খুব চওড়া, লম্বা, চন্দ্রাকৃতির হয়, পা খাটো, কপাল মুখমণ্ডল চ্যাপ্টা হয়। এ মহিষ খুব কর্মঠ, হাল চাষ, পরিবহন ও আখ মারাইয়ের কাজের জন্য উপযোগী। ওকে, ষাঁড় ও গাভীর ওজন প্রায় 400 থেকে 600 কেজি। 3 বছরের প্রথম বাচ্চা দেয়, দুধ উৎপাদন ক্ষমতা কম, দৈনিক 1 লিটার দুধ দেয়। তার মানে এটার হচ্ছে কম কিন্তু। বুক চওড়া, দেহ মাংসল, গোলাকৃতির হয়, দুধে চর্বি বেশি। তারপর দেখো নদী বা পরিষ্কার পানি, দেখো গোসল দিয়ে উঠে আসছে। হ্যাঁ, পরিষ্কার পানির। এখন এদের বৈশিষ্ট্য হচ্ছে পরিষ্কার পানিতে দেহ ডুবিয়ে রাখতে পছন্দ করে। দেহের রং কালো, দেহ লম্বাকৃতি, ষাঁড়ের ওজন 300 থেকে 400 কেজি, শিং ছোট, পেছনের দিকে বাঁকানো, কপাল প্রশস্ত, মুখাকৃতি লম্বা, পা খাটো এবং মাথা ভারী, বুক প্রশস্ত, দেহ মাংসল, অপেক্ষাকৃত কম গোলাকৃতি। প্রতিদিন 2 থেকে 5 লিটার দুধ দেয়। গাভীর গর্ভধারণ কাল প্রায় 317 দিন। এইটা মনে রাখবো দিনটা। তারপর দেখো উন্নত জাতের মহিষের মধ্যে দেখো মুরা, এই জাতের মহিষের উৎপত্তি স্থল হচ্ছে ভারতের পশ্চিমাঞ্চল, ভারতের মুরা। হ্যাঁ, তারপরে হচ্ছে দেখো এদের বৈশিষ্ট্য হচ্ছে মহিষ আকারে বেশ বড় হয়, গায়ের রং কুচকুচে কালো হয়, পশম কালো রঙের হয়। এদের কপাল বড়, চওড়া, উন্নত হয়, শিং ছোট বাঁকানো হয়, এদের পা খাটো মোটা হয়। স্ত্রী মহিষের হাড় পাতলা লম্বা হয়, বুকের গড়ন খুবই উন্নত। স্ত্রী মহিষের শরীরের সম্মুখ ভাগ হচ্ছে পাতলা এবং সরু, কিন্তু পিছনের অংশ ভারী ও চওড়া। পুরুষ মহিষের ওজন 550 কেজি, আর স্ত্রী মহিষের ওজন 450 কেজি পর্যন্ত হতে পারে। দুধের বাট লম্বা, সামনের বাটের চেয়ে পিছনের বাট লম্বা, ওলান বড়। যাই হোক, এগুলা হচ্ছে তোমরা পড়ে ফেলবা বৈশিষ্ট্য। তারপরে হচ্ছে নীলি, নীলি হচ্ছে একটা উন্নত জাতের মহিষ। ওকে, তো দেখো এইখানেও কিছু বৈশিষ্ট্য রয়েছে। বৈশিষ্ট্যের মধ্যে হচ্ছে তোমার মহিষদের যেহেতু তোমার পরিষ্কার পানির উন্নত জাতির, তার মানে হচ্ছে এরা পরিষ্কার পানি দিয়ে মানে ডুবিয়ে রাখতে পছন্দ করবে। লেজের বিষয়টা মনে রাখবা, ওজন, কতটা দুধ দেয়, এগুলা। এই যে পয়েন্টগুলা তোমরা জাস্ট হচ্ছে এখানে পড়বা। তারপর হচ্ছে রাভি, দেখো রাভির চেহারাটা অনেক সুন্দর। পাক ভারতের অন্তর্গত রাভি নদীর উভয় পাশের জন্মস্থান, এই জন্য এটার নামকরণ করা হয়েছে রাভি। ওকে, তারপর দেখো এদের দেহ খুব বড় হয়, গড় ওজন হয় 600 থেকে 650 কেজি। গাভীর মাথা মোটা ও ভারী, ওলান সুগঠিত, লেজ লম্বা এবং প্রান্তে লোম আছে। দেহের রং কালো বাদামি হয়, মাথার মধ্যভাগ প্রশস্ত মোটা। তারপর দেখো জাফরাবাদী, এটা হচ্ছে জাফরাবাদী।
এটার মাথা অনেক মোটা না, ভারতের গুজরাট আর হচ্ছে জাফরাবাদের জন্মস্থান। তারপর দেখো আকারে এরা বেশ বড় হয়, দেহ গভীর ও সুগঠিত, শিং খুব বড়, লম্বা, বাঁকানো, আবার চ্যাপ্টা। দেখো ছবিটা ভালো করে দেখো, ছবি দেখে দেখে পড়বা, তাহলে মনে থাকবে। হচ্ছে তোমার দেহের রং কালো, তবে মুখ, পা, লেজে সাদা দাগ থাকে। দেহ, পা লম্বা ও সরু, লেজ খাটো। গাভী দৈনিক 15 থেকে 20 লিটার দুধ দেয়। গাভীর ওজন 400 থেকে 450 কেজি, ষাঁড়ের ওজন হচ্ছে 500 থেকে 600 কেজি, দুধে চর্বি কম থাকে। এই যে বৈশিষ্ট্যগুলো, এগুলাই হচ্ছে মূলত এখানে দেখবা। আজকের এই লেকচার এই পর্যন্ত। মোটামুটি এখানে তোমাদের হচ্ছে বিভিন্ন জাতের মহিষ, গরু এগুলার শ্রেণী বিভাগ করা হয়েছে, এদের বৈশিষ্ট্য নিয়ে কথা বলা হয়েছে। তো বেসিক্যালি এমসিকিউ এর জন্য যেগুলো গুরুত্বপূর্ণ আমি দেখিয়ে দিয়েছি। তো এই লেকচার থেকে এগুলো মোটামুটি হচ্ছে তোমরা পড়বা, একটু ধারণা রাখবা, রিডিং দিবা জাস্ট এই লেকচারটা দেখে। তোমাদের সাথে পরের লেকচারে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।